দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অতিচারী ভূমিকায় চলে আসবে। 15ই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, যার জন্য 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসবে এবং 2033 সাল পর্যন্ত অতিচারী ভূমিকাতে থাকবে প্রায় 8 বছর। অতিচারী যখন কোনো একটা গ্রহ হয়, গ্রহের যে একটা সময়সীমা থাকে একটি রাশিতে, যে এতদিন পর্যন্ত একটি রাশিতে গ্রহ থাকবে, সেই সময়সীমাটা খুব তাড়াতাড়ি পার করে ফেলে, যার প্রভাব আমাদের কিন্তু মানব সমাজে পড়ে। তো গ্রহ যে সমস্ত আবার কারকত্বও রাখে, সেই সমস্ত কারকত্বকেও বিশেষভাবে প্রভাবিত করে। বা সবথেকে বড় সমস্যাটা কখন হয়? যখন কোনো কাজ তাড়াতাড়ি করা হয় তখন কিন্তু কাজের মধ্যে সমস্যা থেকে যায়। দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসা মানে কি? যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বিদ্যার কারক। তো এইখানটাতে এইরকমভাবে এটা বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ হচ্ছে, সেটা 1 বছরে কমপ্লিট হবে, সেটা 6 মাসে কমপ্লিট হয়ে গেল দ্রুত গতিতে। তো কাজ কমপ্লিট হওয়ার পর নির্মাণ কার্যে হয়তো কোনো একটা ত্রুটি দেখা দিল, সেই ত্রুটিটা ঠিক করার জন্য পুনরায় আবার নির্মাণ করা হচ্ছে, কিংবা সেই ত্রুটির জায়গাটাকে ঠিক করাচ্ছে। তো এই রকম ভূমিকাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে। যে 15ই মে মিথুন রাশিতে প্রবেশ করলো, আবার 17ই অক্টোবর পর্যন্ত থেকে 18ই অক্টোবরে যে কর্কট রাশিতে প্রবেশ করলো, আবার 4ই ডিসেম্বর পর্যন্ত থেকে 5ই ডিসেম্বর থেকে জুন মাসের 6 তারিখ 2026 সাল পর্যন্ত মিথুন রাশিতে আবার বক্রী অবস্থায় ফিরে চলে আসলো। তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করলো। এই যে একটা যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ একটি রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছর কিংবা 1 বছরের সামান্য কিছু সময় অধিক পর্যন্ত থাকে। তো এবার 5 মাসের মধ্যেই একটা রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন অবশ্যই প্রভাব পড়বে। তো যাই হোক, আজকে বিশেষভাবে তুলে ধরব কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কী প্রভাব পড়তে যাচ্ছে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের, দাদা দিদিদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। কর্কট রাশির ক্ষেত্রে অতিচারী দেবগুরু বৃহস্পতির কী ভূমিকা থাকছে, এবং দেবগুরু বৃহস্পতি যদি কারো জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থাতেও থাকে কিংবা ভালো অবস্থাতেও থাকে, আমি 10টি মেন উপাচার বলবো। সেই উপাচারগুলোর মধ্যে যে কটা করতে পারেন করবেন, তাতে যথেষ্ট গুরু ভালো ফল দিবে। গুরু যদি কারো জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থাতেও থাকে তাতেও যথেষ্ট ভালো হবে, যদি ভালো অবস্থাতে থাকে তাতেও যথেষ্ট ভালো হবে। অর্থাৎ এর কোনো নেগেটিভ প্রভাব নয়, যা বলবো সেটাতে যথেষ্ট ভালোই প্রভাব দিবে। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি কারক গ্রহ। তবে দেবগুরু বৃহস্পতির যে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, সেটা কিন্তু আবার ষষ্ঠ ঘরে পড়ছে। আর সাধারণ যেটা রাশি মীন রাশি, সেটা কিন্তু ভাগ্যের ঘরে পড়ছে। এবং দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে। আগে তো অবস্থান করছিল বৃষ রাশিতে, যেটা হচ্ছে লাভের ঘর, একাদশ ঘর। এখন দ্বাদশ ঘর মিথুন রাশিতে অবস্থান করবে। তো ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো এইখানটাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার তৈরিও হচ্ছে বিপরীত রাজ্য, এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। অতএব যে কোনো কাজ করতে গেলে কাজ কিন্তু ভেবেচিন্তেই করতে হবে, এবং কাজটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। কারণ ভাগ্যের ঘরের অধিপতি যখন দ্বাদশ ঘরে অবস্থান করে, তখন কিন্তু এর মেন জিনিসটাই হচ্ছে কোনো কাজ যদি শুরু করা হয় তাহলে তাকে শেষ করতে হবে অবশ্যই, না তো কিন্তু ভাগ্যের সঙ্গ মাঝখানে ছেড়ে দেয়। অর্থাৎ ভাগ্য কিন্তু সঙ্গ ত্যাগ করে। এটা কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশিকে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সেই কাজটা সম্পূর্ণ করতে হবে, যার জন্যই কোনো কাজ নিতে গেলে ভাবনা চিন্তার অবশ্যই প্রয়োজন রয়েছে। তো যাই হোক, মিথুন রাশিতে যখন অবস্থান করছে, তাহলে এই সময় আবার গোচরে দেখতে হবে যে মিথুন রাশির অধিপতি বুধের সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা। কারণ এই যে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রগত দিক থেকে কিন্তু কর্কট রাশির সাথেও সম্পর্ক উঠে এসছে। কর্কট রাশির অধিপতি যে চন্দ্রমা, সেই চন্দ্রমা হচ্ছে মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা, এবং এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। আর চন্দ্রমা হচ্ছে অধিপতি দেবতা। চন্দ্রমা এখানটাতে সোম অর্থাৎ যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনকে অটুট রাখে। তো এই সোম রসটাকে কিন্তু বলা হচ্ছে চন্দ্রমা। সোম কথা অর্থ হচ্ছে চন্দ্রমা। তো চন্দ্রমা হচ্ছে
এই নক্ষত্রের অধিপতি দেবতা, তার নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ কিন্তু চন্দ্রমা এখানটাতে যথেষ্ট বলীয় হচ্ছে। তো যাই হোক, এখন গোচরে দেখতে হবে যে মিথুন রাশির অধিপতি বুধের সাথে কোনো রকম সম্পর্ক, তৎকালীন মিত্রতা উঠে এসছে কিনা। তো সেটাই এখন হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি সাধারণ মীন রাশিতে অবস্থান করছে শনিদেব। শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, এবং মীন রাশিতে কিন্তু 3টি নক্ষত্রও পড়ছে আবার। সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, এবং শনি হচ্ছে কি, শনির সাথে বুধের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা, এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপর। কন্যা রাশি অর্থাৎ বুধের রাশি। তো এইখানটাতে একটা বুধের সাথে শনির মাধ্যমে কিন্তু একটা তৎকালীন মিত্রতা উঠে এসছে, যার জন্য দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেক কিছুই কিন্তু ভালো জিনিসই প্রদান করবে এই কর্কট রাশিকে। তবে যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরাতে, তো আজকে মৃগশিরা নক্ষত্র নিয়ে বলবো, কারণ অত নক্ষত্র নিয়ে সময় বলা যাবে না, না তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো 13ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকছে, তারপর তো আদ্রাতে চলে আসবে 14ই জুন থেকে একদম আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত, এবং 13ই আগস্ট থেকে থাকবে পুনর্বসু নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো যখন নক্ষত্রগুলো পরিবর্তন হবে তখন আবার বিশেষভাবে তুলে ধরবো। তো মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, এবং মৃগশিরা নক্ষত্র থেকে অনেক কিছুই কিন্তু এখানটাতে উঠে আসবে। কারণ মৃগশিরা নক্ষত্র হচ্ছে, ওই তো বললাম যে চন্দ্রমা হচ্ছে এর অধিপতি, এবং মৃগশিরা নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্র মতে যে সিম্বলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি, যে হরিণের মাথা, তার উপর 2টি সিং, অর্থাৎ একটা হরিণকে কিন্তু বোঝানো হচ্ছে। আর হরিণ হচ্ছে কি প্রাকৃতিক সৌন্দর্য, বনের সৌন্দর্য কিন্তু হরিণ, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট আকর্ষণ জিনিসটা বৃদ্ধি পাবে এই সময়, এবং একটা গতিশীলতা জিনিসটা বোঝায়, কারণ হরিণ কিন্তু প্রচণ্ড গতি নিয়ে দৌড়ায়, লাফালাফি দৌড়াদৌড়ি এগুলো কিন্তু করে, একটা বিশেষ গতিশীলতা থাকে কিন্তু হরিণের মধ্যে। তো সেই গতি জিনিসটাও কিন্তু এখন কর্কট রাশির মধ্যে থাকবে। এবং হরিণের নাভিতে কিন্তু কস্তুরী থাকে, যে কস্তুরীর গন্ধে হরিণও কিন্তু মানে খুঁজে বেড়ায় যে কোথা থেকে গন্ধ জিনিসটা আসছে, অর্থাৎ একটা খোঁজ জিনিস, একটা গবেষণা জিনিস, এটাও কিন্তু এই সময় উঠে আসছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। এবং হরিণ কিন্তু আবার আভাস জিনিসটা বেশি বুঝতে পারে, এটা কিন্তু প্রকৃতি ঈশ্বরের দান, যে ভালো জিনিসও বুঝতে পারে, আবার খারাপ জিনিসটাও চট করে বুঝতে পারে যে কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা ধেয়ে আসছে। এই যে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে কর্কট রাশি পেতে যাচ্ছে, যে অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারবে যে কিছু একটা হতে যাচ্ছে, সেটা ভালো কিংবা খারাপ। এবং তার সাথে এই মৃগশিরা নক্ষত্রের যে জিনিসটা মেন জিনিস, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এই জিনিসটাও কিন্তু উঠে আসছে এই নক্ষত্রের দ্বারা, অর্থাৎ কর্কট রাশি কিন্তু এই জিনিসটাও বুঝতে পারবে যে বিশ্বাসঘাতকতা হতে পারে, যে কোনো কাজ করতে গেলে বিশ্বাসঘাতকতা এই জিনিসটা উঠে আসবে কিন্তু এই মৃগশিরা নক্ষত্রে। কারণ হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করলে কিন্তু একটা হরিণের সাথে বিশ্বাসঘাতকতা জিনিসটা হয়। আর দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে কিন্তু এই কর্কট রাশি এ সময় বুঝতেও পারবে যে একটা কোনো রকম বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবার শনিরও পরিবর্তন হয়ে গেছে। শনি যতদিন অষ্টম ঘরে ছিল, আমি ততদিন বলেছিলাম যে যতদিন ঢাইয়া চলবে ততদিন কিন্তু সংঘর্ষের মালা অবশ্যই গলায় পরে নিতে হবে কর্কট রাশিকে। এবার সংঘর্ষও শেষ হচ্ছে, আর অষ্টম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, সপ্তম ঘরের অধিপতি ভাগ্যের ঘরেও অবস্থান করছে শনি। তা আমি এর আগের ভিডিওতে তুলে ধরেছি বিশেষভাবে, ভাগ্যের ঘরে যখন কোনো পাপী গ্রহ অবস্থান করে তখন কিন্তু তার পাপ প্রভাবটা নষ্ট হয়ে যায় এবং সে কিন্তু শুভ ফল দিতে বাধ্য হয়। আর যে ঘরটাতে অবস্থান করে সেই ঘরটাকে কিন্তু নষ্ট করে, আর যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়। তো শনি তো অবস্থান করছে ধর্মের ঘরে, আর ধর্মের সাথে তো কর্মযুক্ত রয়েছে, কারণ গুরুর সাথে শনির সম্পর্ক সম্পর্ক, কিন্তু গুরুর রাশিতেই কিন্তু শনি এই মুহূর্তে অবস্থান করছে, এবং শনিও কিন্তু ওই মীন রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির ধনু রাশিতে দশম দৃষ্টি দিয়ে দেখছে, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ওই ধনু রাশি মূল ত্রিকোণ রাশিতে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর। অর্থাৎ এখানটাতে শনিও যথেষ্ট ভালো ফল দিবে এই কর্কট রাশিকে। তবে যে নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এইখানটাতেও কিন্তু বুঝার ব্যাপার রয়েছে। অর্থাৎ এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিশেষ একটা গুণ হচ্ছে কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করা। এরা কিন্তু হিসাব জিনিসটাকে বেশি বুঝে,
যে কোনো হিসাব, ম্যাথামেটিক্স, অঙ্ক এই জিনিসটাকে খুব বেশি বুঝে এবং হিসাবের মধ্যেই চলতে ভালোবাসে। এবং শনির যে দৃষ্টি, সেই দৃষ্টিটা পড়ছে কন্যা রাশিতে, যেটা কিন্তু ডকুমেন্টেন্সি, কাগজপত্রেরই ঘর। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বাদশ ঘরে। ভাগ্যের ঘরটা কী ঘর? ভাগ্যের ঘরটা হচ্ছে দূরযাত্রার ঘর, উচ্চশিক্ষার ঘর। অর্থাৎ শনি আর গুরুর এই যে অবস্থানটা হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি, যে কোনো কাজ করতে গেলে যেরকম হিসাব করে চলতে হবে, সেরকম ডকুমেন্টেন্সি, কাগজপত্র তোমাকে মেনটেন করতে হবে, চুক্তি জিনিসটা করতে হবে। কারণ শনি যে ঘরে অবস্থান করেছে দীর্ঘকালীন জিনিসই বোঝাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা কোনো কাজ জিনিসটা এই সময় যারা মানে করছেন তাদের হয়তো কোনো কাগজপত্রের অভাব রয়েছে, সেই কাগজপত্রগুলো ঠিক হবে। কিংবা যারা করার চেষ্টা করছেন তাদের কোনো একটা নতুন চুক্তি হবে। এবং সেই জায়গাটাতে গুরুর জ্ঞান যথেষ্ট কাজে দিবে এই কর্কট রাশির, যে বুঝতে পারবে যে যার সাথে আমি কাজটা করতে যাচ্ছি তার সাথে কাজটা আগামী দিনে এগোবে কি এগোবে না। এখানটাতে বিশ্বাসঘাতকতা এবং আগাম জিনিসটাকে আভাস জিনিসটাকে বুঝালাম, যে আভাস জিনিসটা বুঝতে পারবে এবং বিশ্বাসঘাতকতা জিনিসটা বুঝতে পারবে। তো এই জিনিসটা কিন্তু উঠে আসছে এবং শনি কিন্তু বুঝাচ্ছে যার সাথেই কাজ করো তার সাথেই কিন্তু তোমাকে চুক্তি করে করতে হবে, না তো কিন্তু বিশ্বাসঘাতকতার জিনিস এই সময় হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এবার দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে তার উচ্চ ঘর। এবং এই ঘরটা থেকে কি সুখের ঘর, জায়গা জমি, সয় সম্পত্তি, মায়ের সাথে সম্পর্ক, রাজনীতি, বন্ধুবান্ধব সব কিছু বোঝাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, যেটা মূল ত্রিকোণ রাশি। ষষ্ঠ ঘর থেকে রোগ রূপ, ঋণ, শত্রু, কর্মের বিচার এই ঘর থেকে বোঝায়, কম্পিটিশন এই জিনিসটাকে বোঝায়। এবং নবম দৃষ্টি পড়ছে আবার যে সেই অষ্টম ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে দ্বাদশ ঘরে অবস্থান করছে, এখানটাতে দেবগুরু বৃহস্পতি আবার যে ত্রিকোণটা পাচ্ছে সেটা কিন্তু হয়ে গেছে আবার কিন্তু মোক্ষ ত্রিকোণ। অর্থাৎ এই সময়কালে ঈশ্বরের সাধনা, ঈশ্বরের প্রতি যাদের মানে বিশেষ ধ্যান ধারণা রয়েছে, যারা ধর্মের সাথে চলছেন, তারপরে আত্মবিশ্লেষণ করছেন, গুরুর সঙ্গ রয়েছেন, বিশেষ সাধনার মধ্যে রয়েছেন, ঈশ্বরীয় কাজে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট আবার ভালো হতে যাচ্ছে এই সময়কাল। এই সময়কালে গুরুর বিশেষ কৃপা লাভ করবেন, এই সমস্ত জিনিসও কিন্তু উঠে আসছে। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে দ্বাদশ ঘর, এটা তো ধর্মের ঘর, এটা তো আধ্যাত্মিকের ঘর। এবং অষ্টম ঘরটা হচ্ছে এটাও ঈশ্বরীয় শক্তির ঘর, গভীর চিন্তার ঘর, তন্ত্রক্রিয়ার ঘর, অনেক কিছু এই আধ্যাত্মিক জগৎ কিন্তু বুঝাচ্ছে এখানটাতে দেবগুরু বৃহস্পতি, যে ধর্মের পথেই তোমাকে থাকতে হবে। কারণ ধর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ ধর্মের সাথে যারা রয়েছেন তাদের কিন্তু বিশেষ এই সময়কালে একটা ভালো আত্মবিশ্লেষণ হতে যাচ্ছে। এবং দেবগুরু হচ্ছে কি আবার শিক্ষার কারক, শিক্ষার ঘরের অধিপতি, উচ্চশিক্ষার ঘরের অধিপতি বিদেশের ঘরে অবস্থান করছে। এবং তার দৃষ্টি পড়ছে আবার মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর, যেটা ষষ্ঠ ঘর। এবং এই নবম দৃষ্টি পড়ছে আবার এই অষ্টম ঘর। অর্থাৎ এই সময়কালে যারা উচ্চ শিক্ষার্থী, কারণ দ্বাদশ ঘর যেরকম মেডিকেল জিনিসটাকে বুঝাচ্ছে, সেখানটাতে আবার এই অষ্টম ঘরটাও কিন্তু আয়ুর্বেদিক জিনিসটাকে বুঝাচ্ছে। অর্থাৎ যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বিশেষ উন্নতি হতে যাচ্ছে। আবার শনি কিন্তু নবম ঘরে অবস্থান করছে, শনি থেকে আবার ম্যাথামেটিক্স জিনিসটাকে বুঝাচ্ছে। অর্থাৎ অঙ্কজনিত কোনো উচ্চ শিক্ষার সাথে বা ক্যালকুলেট জাতীয় উচ্চ শিক্ষার সাথে যারা অঙ্কের কোনো ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন, বা কোনো হিসাব নিয়ে কোনো পড়াশোনা করছেন, বা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বিশেষ হতে যাচ্ছে। যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও বিশেষ হতে যাচ্ছে এই সময়কাল দেবগুরু বৃহস্পতির এই অতিচারী ভূমিকা, যেটা দ্বাদশ ঘরে হচ্ছে। এবং এই সময়কালে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্যও বিশেষ ভালো সময় হতে যাচ্ছে। জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এবং যারা কর্মহীন হয়ে রয়েছেন তাদেরও কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তার সাথে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই অতিচারী ভূমিকায় দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান। তবে যে নক্ষত্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র, এবং শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই সম্পর্কে তো আশা করি বুঝাতে পারলাম। তো এই নক্ষত্রের গুণ কিন্তু এরকমভাবে প্রকাশ পাবে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ভেবে চিনতে
করতে হবে, আত্মবিশ্লেষণ করে করতে হবে, হুটহাট ডিসিশন নিয়ে করা যাবে না। এবং কর্কট রাশির সবথেকে মাইনাস দিকটা হচ্ছে কি, যে এরা কিন্তু এতটাই আবেগ হয়ে যায় যে কেউ এসে কোনো কিছু বললো মানে তাতে হ্যাঁ হু করে দেয়, সামনের ব্যক্তি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে যায়। এটা কিন্তু করলে চলবে না এই সময়কালে, কারণ এই সময় কিন্তু কারোর অথরাইজ জিনিস নেওয়া যাবে না, কারণ বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে, কারো কোনো রকম দায়িত্ব নেওয়া যাবে না, বিশেষ করে টাকা পয়সা অর্থকরীর দিক থেকে। এই সময়কালে নিজের কাজকে যদি প্রসারিত করার ঋণের চেষ্টা করা হয়, সেই ঋণের চেষ্টাও হবে, ঋণও পাওয়া যাবে। জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যারও সমাধান হবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর যখন আবার রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করবে, তখন কিন্তু আবার যথেষ্ট ভালো ফল আরও পেতে থাকবে এই কর্কট রাশি। তখন সব দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতির রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান হওয়া মানে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে দেওয়া, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে দেওয়া। তার তখন সপ্তম দৃষ্টি পড়বে দাম্পত্য জীবনের ঘরে, পঞ্চম দৃষ্টি পড়বে শিক্ষার ঘরে এবং নবম দৃষ্টি পড়বে ধর্মের ঘরে। আর ধর্মের ঘরে তো শনি অবস্থান করছে, তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু শনির উপরেও থাকবে। অর্থাৎ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ আয়ত্তে আসবে। এবং তার সাথে সবথেকে বড় জিনিসগুলো হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির এই যে গোচরটা হচ্ছে, অতিচারী ভূমিকায় আসছে, এখানটাতে কিন্তু শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির কবজায় চলে আসবে। শনি রাহু যে ডিস্টার্বগুলো করেছিল বিগত দিনে কর্কট রাশির ক্ষেত্রে, সেই ডিস্টার্বগুলো থেকে কিন্তু এবার মুক্ত হবে এবং যথেষ্ট আনন্দ খুশির দিনের দিকে যত দিন যাবে তত এগোতে থাকবে এই কর্কট রাশি। মানে প্রত্যেকটা মুহূর্ত যে জ্বালা যন্ত্রণায় ভোগ করেছিল বিগত দিনে, সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যথেষ্ট হাসিতে থাকবে, মুখে হাসি থাকবে, আনন্দ থাকবে। এরকম দিন কিন্তু সূচনা হয়ে গেছে এই কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হওয়ার সাথে সাথে। তবে বিশেষভাবে খেয়ালও রাখতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি কি পরোপকারিতা, মায়া মমতার কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি, পরোপকারিতার কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর কর্কট রাশি কি, কর্কট রাশি হচ্ছে আবেগপ্রবণ, অর্থাৎ সামনের ব্যক্তির দ্বারা কিন্তু সেরকম প্রভাবিত হয়েও যেতে পারে, যার জন্য কিন্তু আমি কথাটি তুললাম। এবং দেবগুরু বৃহস্পতি যখন রাশির উপর অবস্থান করবে উচ্চ অবস্থায়, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বিয়ের ঘণ্টা বাজবে, বিয়ের ফুল ফুটিবে, অর্থাৎ ভালো ভালো সম্বন্ধ আসবে এবং বিয়ের কথা সম্পূর্ণভাবে পাকাপাকি হবে কর্কট রাশির জীবনে। তো যাই হোক, 18ই অক্টোবরে চলে আসবে এবং ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে। তারপরে আবার 5ই ডিসেম্বর বকরি অবস্থায় চলে আসবে আবার মিথুন রাশিতে। এখানে 2026 সালের 6ই জুন পর্যন্ত অবস্থান করবে এবং অবস্থান করবে তখন আবার বিশেষ ভালো ফল পাবে। এর আগেই বললাম যে কোনো একটা নির্মাণ কাজ হচ্ছে যেটা 1 বছরের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো যে ত্রুটিটা সেই ত্রুটিটা আবার ঠিক হবে। তো দেবগুরু বৃহস্পতি যখনই ব্যাক হয়ে আসবে, তাহলে সেই সমস্যা, যেগুলো সমস্যা বিগত দিনে হয়েছিল কর্কট রাশির জীবনে, সেই সমস্যাগুলো আবার সঠিকভাবে পুনরুদ্ধার হবে। অর্থাৎ খুবই কিন্তু একটা ভালো পজিশন হতে যাচ্ছে অতিচারী দেবগুরু বৃহস্পতির এই ভূমিকা কর্কট রাশির জীবনে। আর সবথেকে ভালো জিনিস এই মুহূর্তে যে কর্কট রাশির যে একটা ঢাইয়ার প্রভাব চলছিল, যে একটা কালো ছায়া, কালো অন্ধকার ঢুকে গেছিল কর্কট রাশির জীবনে, যে প্রত্যেকটি মুহূর্তে এক একটা পদক্ষেপ চ্যালেঞ্জের মতন হয়ে গেছিলো, বাধা ছাড়া কোনো কাজ হচ্ছিল না, সেই কাজগুলো এখন অটোমেটিকভাবে যথেষ্ট ভালো হতে থাকবে এবং যত দিন যাবে তত কিন্তু ভালোর দিকে এগোতে থাকবে। তবে মেন পরিবর্তন, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন, রাহু কেতুর পরিবর্তন, শনির পরিবর্তন, এগুলোই তো মেন। তাছাড়া অনুষাঙ্গিক যে পরিবর্তন, এগুলো তো আকাশে মেঘ আসার মতন, যে সাময়িক বৃষ্টি হলো, তারপর আবার রোদ উঠবে, তারপর আবার জীবন চলবে, প্রত্যেকটি মুহূর্তে কিন্তু এরকম। তবে মেন গ্রহের পরিবর্তন কিন্তু এই 4টা গ্রহই। তো এই 4টা গ্রহে যথেষ্ট ভালো প্রভাব থেকে মুক্ত হবে এই কর্কট রাশি, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ জিনিসটা পেয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি প্রতিটি পদক্ষেপে কর্কট রাশির সঙ্গ দিবে। তো যাই হোক, যে উপাচারগুলো তুলে ধরছি সেই উপাচারগুলো অবশ্যই করবেন। কেশরের তিলক অবশ্যই ব্যবহার করবেন, যদি নিয়মিত না পারেন তাহলে অন্তত একদিন বৃহস্পতিবার করে ব্যবহার করবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনা ধারণ করবেন, সোনার চেন হোক, সোনার আংটি হোক বা সোনা, যে কোনো সোনা ব্যবহার করতে পারেন। যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, তাতে গুরু যথেষ্ট ভালো ফল দেয়। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন এবং গুরুর কাছ থেকে যে মন্ত্র, সেই মন্ত্র অবশ্যই জপ করবেন, তাতে যথেষ্ট গুরু বলবান হয়। এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন বস্তু, খাবারের বস্তু দান করবেন এবং তার সাথে ছোলার ডাল অবশ্যই দিবেন, তাতে গুরু যথেষ্ট ভালো
ফল দেয়। মন্দিরে পূজারীদের, ব্রাহ্মণ পূজারীদের 5 ছুঁয়ে আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা দান করবেন, হলুদ জাতীয় বস্ত্র। তাছাড়া যদি পারেন যে পূজারী যে আসনটাতে পূজা করে ওটা কিন্তু কেতুর চিহ্ন, সেই আসন পশমের যদি হয় সে আসন দান করবেন, তাতেও কিন্তু যথেষ্ট বলি হয় দেবগুরু বৃহস্পতি। এছাড়া যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পূজা দিবেন, সত্যনারায়ণ ভগবানের পূজা দিবেন, তাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলি হয়। হলুদের গিট বেশি ব্যবহার করবেন, পূজাস্থলে হলুদের গিট রাখবেন, ঈশান কোণে রাখবেন, যথেষ্ট ভালো প্রভাব দিবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার করে 1 চুটকি হলুদ জলের সাথে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবেন, তাতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান হয়। আর সর্বশেষ হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক, অর্থাৎ যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে বা যে সমস্ত শিক্ষার্থীরা অর্থের অভাবে শিক্ষার সামগ্রী কিনতে পারে না, তাদেরকে সেই শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য করুন, তাতে যথেষ্ট ভালো ফল দিবে। এই দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান হবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি এই পরামর্শ যদি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরপরে বহু ভিডিও এই কর্কট রাশি সম্পর্কে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ ইন্টারেস্টেড, আশা করছি তারা অবশ্যই বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকেন। দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা যথেষ্ট ভালো ভূমিকা এই কর্কট রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।